আচ্ছা, সো ফেসবুকে যারা দেখতেছো তারা একটু কনফার্ম করো যে ভিডিও এন্ড অডিও ঠিকমতো শুনতে এন্ড দেখতে পাচ্ছ নাকি। তো তাহলে পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। লাস্ট ক্লাসে আমাদের যে ইন্টারনেট প্রবলেম হচ্ছিল এর জন্য আমরা হাফ লাইফের পার্টটা ঠিকমতো ডিসকাস করতে পারি নাই। আমরা এই হাফ লাইফের পার্টটা আজকে শেষ করে দেন স্টুডেন্ট বুকের থেকে একটু পড়ালেখা করে নিব, দেখবো যে স্টুডেন্ট বুকের মধ্যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার রিলেটেড কি কি আছে। দেন আজকে একটা এক্সেল স্প্রেডশিট তোমাদের বানানোর একটা হোমওয়ার্ক দিব, প্লাস চেক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো এই চেক পয়েন্ট কোশ্চেন বানানোর হোমওয়ার্ক থাকবে, সলভ করা, আর একটা এক্সেল এর ওয়ার্কশিট বানানো, স্প্রেডশিট আর কি। তো এটা নিয়ে আমরা ডিসকাস করব ক্লাসের শেষে। সো লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম ওইটা নিয়ে এখন আমরা শুরু করি। ওকে, সো আরিয়ান অলরেডি কনফার্ম করছে যে ঠিকমতো সাউন্ড শুনতে পাচ্ছে। তো আমরা লাস্ট ক্লাসে যেটুকু পর্যন্ত পড়ে শেষ করছিলাম ওই জায়গাটার মধ্যে যাই। হাফ লাইফ নিয়ে আমরা কথা বলতেছিলাম। হ্যাঁ, লাস্ট ক্লাসে উই ওয়ার টকিং অ্যাবাউট হাফ লাইফ। ফার্স্টে তো টাইম কনস্ট্যান্ট নামের একটা জিনিস অলরেডি ডিফাইন করছি আমরা। হ্যাঁ, টাইম কনস্ট্যান্ট ব্যাপারটা কিভাবে আমরা ডিফাইন করছিলাম? টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স। ওকে, তো রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে আমরা একটা টাইমের ভ্যালু পাই। এই টাইমটা একটা স্পেশাল টাইম, কেন? বিকজ এই রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স করলে যে টাইমের ভ্যালুটা আসে, এই টাইমের ভ্যালুর জন্য ওর এই অ্যামাউন্ট অফ টাইম পাস হলে কি হবে, একটা ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ বা ইনিশিয়াল চার্জ বা ইনিশিয়াল কারেন্ট 63% ডিক্রিজ করবে, অর 37% নেমে আসবে। অলরাইট, সো তাহলে ডিক্রিজ বাই 63% of its initial value or decrease to 37% of its initial value, এমন একটা ব্যাপার নিয়ে আমরা পড়ালেখা করে আসছিলাম লাস্ট ক্লাসে অলরেডি। ওয়ালাইকুম আসসালাম স্পন্দন। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। হাফ লাইফের জিনিসটা তো আমরা হাফ লাইফের ডেফিনেশন আগেও জানতাম। হাফ লাইফ কি? ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল ভ্যালু, যে ইনিশিয়াল এখানে চার্জ হইতে পারে, ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে। তো তাহলে ইনিশিয়াল চার্জ বা ভোল্টেজ বা কারেন্ট হাফ হইতে যে টাইমটা লাগবে ওইটাকে আমরা কি বলবো? হাফ লাইফ। সো এখন আমাদের এই যে ফর্মুলাটা ছিল, কি ফর্মুলা? ভোল্টেজ নিয়ে আমরা যদি কাজ করি, সো ভোল্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট? ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এখানে কোনটা কি মিন করে এই প্রত্যেকটা জিনিস আমরা এরকম ডিফাইন করে রাখছি, যে ভি দিয়ে কি মিন করে? ভি ইজ দ্য ভোল্টেজ এট এনি টাইম টি। অলরাইট, দেন ভি নটটা কি? ভি নট ইজ দ্য ভোল্টেজ এট টাইম টি ইকুয়ালস টু জিরো, যে একদম ডিসচার্জিং প্রসেসের একদম শুরুতে, মানে কি ম্যাক্সিমাম যে ভোল্টেজটা থাকবে এটাকে আমরা ধরতেছি ভি নট অর দ্য ইনিশিয়াল ভ্যালু। দেন টি দিয়ে কি টু দি পাওয়ার মাইনাস টি যে আছে, ওখানে টিটা হলো অ্যামাউন্ট অফ টাইম পাস, যে কত টাইম পরে আমরা ভোল্টেজের ভ্যালুটা ইনভেস্টিগেট করতেছি। দেন আরটা কি? রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টর। দেন সি দিয়ে কি? সি দিয়ে হলো ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর। সো এখন এখানের মধ্যে যেটা আমি জিজ্ঞাসা করতেছিলাম, রায়হান লাস্ট দিন এই জিনিসটা একটু গোলমাল পাকায় ফেলছিল। এখানের মধ্যে আমি জিজ্ঞাসা করতেছিলাম কি, যে হাফ লাইফ সমান টাইম যদি পাস হয়, ঠিক আছে, যদি আমাদের হাফ লাইফ সমান টাইম পাস হয় তাহলে কি হবে? হাফ লাইফ সমান টাইম পাস হইলে ফাইনাল ভোল্টেজটা ইনিশিয়াল ভোল্টেজের কত টাইমস হয়ে যাবে? হাফ হয়ে যাবে না ফারহান? হাফ লাইফ সমান টাইম যদি পাস হয় জি তো ভাইয়া। ইনিশিয়াল ভোল্টেজটা অর্ধেক হয়ে যাবে। সো ইট মিন্স দ্যাট, তো আমরা এমন ভাবে ব্যাপারটাকে লিখতে পারি, কি লিখতে পারি, যে when t is equal to t half, ঠিক আছে, টাইমের ভ্যালুটা যখন নাকি হাফ লাইফের সমান হবে তখন কি হবে? তখন v will be equal to half of the initial value or half of the initial voltage basically. তো এখন এখানের মধ্যে আমরা ফর্মুলাটার মধ্যে লিখি, what was the formula? v is equal to v naught e to the power minus t by rc. So
তো এখন v কত হবে? v হবে v0/2, v0 তো v0ই আছে, মাইনাস t কতটুকু টাইম পাস হইছে? t হাফ সমান টাইম পাস হইছে, ডিভাইডেড বাই rc। তো এখন তাহলে আমরা যদি v0 টাকে v0 সবগুলাকে যদি আমি কি করি, v0 সবগুলাকে যদি আমি একসাথে নিয়ে আসি, সো তাহলে এখানের জন্য কি হয় ব্যাপারটা? v0/2 ইনটু v0, যে রাইট হ্যান্ড সাইডের v0 টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, ওকে, ইজ ইকুয়াল টু কি লিখবো? e টু দি পাওয়ার মাইনাস t হাফ বাই rc, e টু দি পাওয়ার মাইনাস t হাফ বাই rc। সো এখন এখানের মধ্যে দেখো v0 কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায় না? v0 এখানের মধ্যে কাটাকাটি হয়ে গেলে কি থাকে? v0 কাটাকাটি হয়ে গেলে হাফ ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t হাফ rc। এখন আমরা যদি ইকুয়েশনের দুই পাশে, হ্যাঁ, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে এন্ড রাইট হ্যান্ড সাইডে যদি আমরা লন নেই, লন মানে কি? লন মানে হলো ন্যাচারাল লগারিদম, মানে লগ বেস ই, লগ বেস ই কে আমরা কি বলি? লন বলি। তো তাহলে আমরা যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এমন নেই, কি নেই? লগ বেস ই of half is equal to log base e of e to the power minus t half by rc। তো এখন এখানের মধ্যে ব্যাপারটাকে কেমন লেখা যায় দেখো, হাফ কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায় না? হাফ কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? যে 2 নিচে আছে ডিভাইড করবে, সো তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু বেস আর ইন্ডেক্স যদি এরকম আমাদের সমান সমান থাকে, তো তাহলে ওই দুটো কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায় না? যে ব্যাপারটা এরকম যে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, যে মাইনাস টি হাফ বাই rc ইজ ইকুয়াল টু, সরি, ইজ ইকুয়াল টু না, মাল্টিপ্লাইড বাই লগ বেস ই ই। তো এখন বেস আর ইন্ডেক্স যদি আমাদের সমান হয়, তো তাহলে কি হয়ে যাবে? ওইটা 1 হয়ে যাবে না? তো এখন এটা যদি হয়, তো 2 এর পাওয়ারটাকে ওখানে আমরা সামনে নিয়ে আসি, মাইনাস 1 লন 2, যে লগ বেস ই কে লন লিখে ফেললাম আর কি, ইজ ইকুয়াল টু মাইনাস টি হাফ বাই rc ইনটু 1, যে লন ই কি বলে? লন ই মানে কি? লগ ই বেস ই। সো তাহলে বেস আর ইন্ডেক্স সমান সমান হয়ে গেলে এটা কত হবে? দ্য ভ্যালু উইল বিকাম 1। তো তাহলে এখানের মধ্যে দেখো হোয়াট ইজ হ্যাপেনিং, মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, হ্যাঁ, মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল। তো তাহলে আমাদের কি থাকতেছে? লন 2 ইজ ইকুয়াল টু টি হাফ বাই rc। আমরা rc টাকে কি লিখতে পারি ফারহান? rc টাকে আমরা টাইম কনস্ট্যান্ট লিখতে পারি না, টাও? जी भैया। rc can be written as time constant tau। so এটা আমরা নেক্সট লাইনে লিখি যে ln 2 is equal to t half by tau। কেন? because tau is equal to rc। so তাহলে rc লেখা যেই কথা, tau লেখা একই কথা, ওকে। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা হাফ লাইফ আর টাইম কনস্ট্যান্ট রিলেটেড একটা রিলেশনশিপ পেয়ে গেছি। হাফ লাইফ ইজ ইকুয়াল টু কি হবে? টাইম কনস্ট্যান্ট ইনটু লন 2, হ্যাঁ, হাফ লাইফ ইজ ইকুয়াল টু কি হবে? টাইম কনস্ট্যান্ট ইনটু লন 2। তো দিস ইজ আওয়ার ফর্মুলা। তো এই ফর্মুলা ইউজ করে আমাদের ক্যালকুলেশনের কোনো কাজ করতে হইতে পারে, ওকে। এখন এখানের মধ্যে থেকে আমাকে এটার অ্যান্সার কে দিবা? আমাকে এটার অ্যান্সার ফারহান বলো দেখি। টি जी হাফ, जी भैया। টি হাফ আর টাও দুইটাই তো দুই টাইপের টাইম, তাই না? টি হাফ হলো जी भैया। ইনিশিয়াল চার্জ,
50% ডিসচার্জ হইতে যে টাইম লাগে ওটা হলো টি হাফ। আর টাওটা কি? ইনিশিয়াল চার্জ। 63% ডিসচার্জ হইতে যে টাইম লাগে ওটা হলো টাও, তাই তো? হ্যাঁ জি ভাই। ডেরিভেশনটা এক্সামে আসবে না সিনথিয়া, বাট তাও এটা জেনে রাখতে হবে। এটা ডেরিভেশনটা একদম ইজি, যে ভি স্যার তাও না, ওই যে 37% ডিসচার্জ ওটা। 37% এ নেমে আসতে, তো 37% আচ্ছা, নেমে আসবে হ্যাঁ মানে হ্যাঁ কত হ্যাঁ, পার্সেন্ট ডিসচার্জ হয়ে ডিসচার্জ যাবে? হচ্ছে 63 ভাই, দিচ্ছি জি ভাই, বুঝছি। 63% ডিসচার্জ হবে। সো তাহলে এটা তো আমাদের দুইটা টাইম, তাই তো? এখন কোন জি টাইমের ভাই, ভ্যালুটা বড় হবে বলতে পারবা? টি হাফ এর ভ্যালু বড় হবে নাকি টাও এর ভ্যালু বড় হবে? টি হাফ এর মনে হয় ভাইয়া। টি হাফ এর ভ্যালু বড় হবে, কেন ব্যাপারটা জানি দেখো। আমার লাগতেছে ভাই, কারণ টি নর্মালি তো টি জিরো থাকবে না, স্টার্টিং এ তো টাইম জিরো না। এটা এটা এইটা কোনো কথা না। এখানের মধ্যে তোমার ব্যাপারটা দেখবা যে কত পার্সেন্ট ডিসচার্জ হচ্ছে তোমার টি হাফে। দোনোটাতেই তো শুরুতে 100, তাই তো? হুম, দোনোটাতে শুরুতে হলো 100% চার্জ, 100% চার্জ। এইখানে জি ভাই, 100% থেকে 50% এ নামবে, আর এখানে 100% থেকে 37% এ নামবে। 37 এ কোনটাকে নামবে। বেশি ডিসচার্জ হচ্ছে? জি ভাই, বেশি ডিসচার্জ হচ্ছে হলো টাইম কনস্ট্যান্ট সমান টাইমে, তাই না? যে জি 63% ভাই। ডিসচার্জ হইতে বেশি সময় লাগবে নাকি 50% ডিসচার্জ হইতে বেশি সময় লাগবে? 37, মানে হ্যাঁ 63টা হইতে বেশি সময় লাগবে। 63% ডিসচার্জ হইতে বেশি সময় লাগবে, তাই তো? জি ভাই, সো তাহলে 63% ডিসচার্জ হইতে বেশি যদি সময় লাগে, তো তার মানে কি? দ্য ভ্যালু অফ টাইম কনস্ট্যান্ট উইল বি গ্রেটার দ্যান দ্য ভ্যালু অফ হাফ লাইফ ফর আ সার্টেন ক্যাপাসিটর সার্কিট। যে একটা ক্যাপাসিটর সার্কিটের জন্য the time constant is greater than the half life। কেন? বিকজ টাইম কনস্ট্যান্ট সমান সময় কতটুকু ডিসচার্জ হচ্ছে? 63% 53, ডিসচার্জ হচ্ছে। আর তোমার হাফ লাইফ সমান টাইমে কতটুকু ডিসচার্জ হচ্ছে? 50%। 50% ডিসচার্জ হচ্ছে। সো তাহলে বেশি বড় ডিসচার্জের ভ্যালু হওয়ার জন্য, আর বেশি ডিসচার্জ হওয়ার জন্য তোমার সময় লাগবে কি বেশি? তোমার ফোন নিয়ে তুমি চিন্তা করো, তোমার ফোন 100%-এ আছে, তো এখন 100% থেকে 50%-এ নামতে বেশি সময় লাগে নাকি 37%-এ নামতে বেশি সময় লাগে? তোমার 37%-এ নামার জন্য তো 50% হয়েই দেন আরো নিচে নামতে হবে, তাই না? জি ভাই, তো জি। তাহলে তো 37%-এ নেমে আসতে বেশি সময় লাগবে, মানে কি 63% ডিসচার্জ হইতে বেশি সময় লাগবে, which means the time constant will be greater than the half life। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝছি। রায়হান বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? জি ভাইয়া, বুঝছি। অলরাইট। সো তাহলে সিনথিয়া এখানের মধ্যে দেখো, এই ডেরাইভেশনটা একদম ইজি, যে v is equal to v নট e টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই ফর্মুলার মধ্যে থেকে কি করছি আমরা? ধরে নিছি কি টি যদি হাফ লাইফ সমান টাইম পাস হয়, ঠিক আছে, হাফ লাইফ সমান টাইম পাস হইলে the voltage will become what? Half of the initial value। সো তাহলে the final voltage becomes half of the initial value। এটা থেকে এখন আমরা কি করছি? এটা থেকে এখন আমরা জাস্ট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ন্যাচারাল লগ, দ্যাট ইজ লন নিয়ে, দেন যেটাকে সাবজেক্ট করা দরকার, যে হাফ লাইফটাকে সাবজেক্ট করা দরকার, ওইটাকে সাবজেক্ট করে ফেলছে। এটা এক দুইবার তুমি খাতায় লিখে প্র্যাকটিস করলে দেখবা যে একদম ইজি হয়ে গেছে, ইজিলি পারবা। বুঝা গেছে? তো তাহলে এইটা ছিল আমাদের ব্যাপার। নাও বেসিক্যালি উই আর মোর অর লেস ডান উইথ দ্য ক্যাপাসিটর চ্যাপ্টার। আমাদের কয়টা এক্সপেরিমেন্ট রিলেটেড এক্সপ্লেনেশন বাকি, এগুলো এখন আমরা স্টুডেন্ট বুকের থেকে দেখব। আবার ইন্টারনেট হঠাৎ করে নেট এরকম চলে গেছিল ভাইয়া। ইন্টারনেট আবার ইয়ে হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল। দেখি স্ক্রিনটা আবার শেয়ার দিয়ে নেই। এখন তো কথা ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি? জি ভাইয়া, শুনতেছি। অলরাইট।
ওকে, সো তাহলে বেসিক্যালি উই আর ডান উইথ দ্য ক্যাপাসিটর চ্যাপ্টার। নাও আমরা দেখবো যে স্টুডেন্ট বুকের মধ্যে থেকে যেই পয়েন্টস গুলি আমাদের অ্যাকচুয়ালি কভার করা দরকার ওগুলি কভার করা হয়েছে নাকি। তো এখন তবে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ইয়া ইয়া কারেন্ট ভার্সেস চার্জিং ক্যাপাসিটরের কারেন্ট ভার্সেস টাইম গ্রাফটা কি রকম হয়? ডিসচার্জিং এর জন্য কারেন্ট গ্রাফ যেরকম, চার্জিং এর জন্য কারেন্ট গ্রাফ সেম, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে এরকম। আচ্ছা, এখন কি ভয়েস ঠিক মতো শুনতে পাইতেছো? ফারহান? কাইন্ড অফ ভাইয়া, আসতেছে, ভালোই আসতেছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম, রায়হানের কি কোশ্চেন ছিল যে ডিসচার্জিং সার্কিটের জন্য এরকম হলে কি হয়েছে? জি ভাইয়া, শুনতেছি। রায়হান, এই যে চার্জিং সার্কিটের জন্য কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ এরকম এক্সপোনেনশিয়ালি যে ডিক্রিজ হয়, এটা নিয়ে তোমার কি কোশ্চেন ছিল? তবে চার্জিং এর ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, আর ডিসচার্জিং এর ক্ষেত্রে কি ডিক্রিজই করে? হ্যাঁ, দোনো টাইমে কারেন্ট ডিক্রিজ করে। আচ্ছা, তাহলে যখন চার্জিং হয় তখন তাহলে ভোল্টেজ ইনক্রিজ করে, কিন্তু ডিসচার্জিং এর ক্ষেত্রে কেন আবার ডিক্রিজ করে? কারণ ভোল্টেজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হিসাবে তো কথা। তোমার ভোল্টেজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, এটা মুখস্থ একটা ব্যাপার, তো সবসময় ইউজ করলে চলবে না। তোমার তো কন্ডিশন টু কন্ডিশন তোমার ভ্যারি করবে ব্যাপারটা। তোমার এখানের মধ্যে ভোল্টেজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট when রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট, আর এখানের মধ্যে ভোল্টেজটা কার? এখানে তো আমরা রেজিস্টরের ভোল্টেজ বলতেছি না, দিস ইজ দ্য ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর। সো ডিউরিং চার্জিং প্রসেস হোয়াট হ্যাপেন্স, চার্জিং প্রসেসে প্রথমে ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ। এইগুলা ব্যাপারই তো তোমাদেরকে যেন কোশ্চেন না থাকে এর জন্য এরকম এত সময় নিয়ে নিয়ে প্রতিদিন অল্প অল্প করে টপিক কভার করছিলাম। যে এখানের মধ্যে দেখো চার্জিং প্রসেসে আমাদের কাজটা কি। চার্জিং প্রসেসে ফার্স্টে আমাদের কি হবে, এখানের মধ্যে খেয়াল করো যে চার্জিং প্রসেসে ফার্স্টে আমাদের ক্যাপাসিটরটা কি ফুললি ডিসচার্জ না? চার্জিং প্রসেসের একদম ফার্স্টে আমাদের ক্যাপাসিটরটা হলো ফুললি ডিসচার্জ, দ্যাট ইজ কোনো চার্জ ক্যাপাসিটর প্লেটে নাই। ক্যাপাসিটরের জন্য ভোল্টেজের সাথে কারেন্ট মিলাবা না, ক্যাপাসিটরের সাথে ভোল্টেজের সাথে কে রিলেটেড? চার্জ রিলেটেড, যে ক্যাপাসিটর প্লেটে কত চার্জ স্টোর করা আছে। তো একদম শুরুতে ক্যাপাসিটরটা কি ফুললি ডিসচার্জ না? জি ভাইয়া। তো তাহলে প্রথমে যদি ফুললি ডিসচার্জ থাকে, তো তাহলে কোনো চার্জ স্টোর করা না থাকলে তো তখন ওখানে ভোল্টেজও জিরো হবে। তো ক্যাপাসিটরের এখানের জন্য তুমি ভোল্টেজের সাথে কারেন্ট মিলাবা না, তোমার ক্যাপাসিটরের জন্য ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে চার্জ, নট কারেন্ট। ঠিক আছে? তো তাহলে এই যে চার্জিং সার্কিটের জন্য এই যে আমরা এক্সপ্লেনেশন বলছিলাম, এটা কত লেকচার? এটা মোস্ট প্রবাবলি সেকেন্ড লেকচারের দিন। তো সেকেন্ড লেকচারের দিন এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল? EMF was voltage through the capacitor plus voltage across the resistor summation, তাই না? EMF was equal to এই ইন্টারনেটে কি সমস্যা দিতেছে এখন, তো এখানের মধ্যে ঠিক হওয়ার কথা, এই যে স্পিড তো এখানের মধ্যে মোর অর লেস ঠিক আছে। আচ্ছা, তোমরা তাহলে নতুন মিটিং এ জয়েন করে ফেলো, ওখানের মধ্যে দেখি আমাদের কোনো চেঞ্জ আসে নাকি।
হ্যাঁ, এই মিটিং এ এমনি তো আর 4 মিনিটের মতো বাকি আছে, তোমরা নিউ মিটিং এ জয়েন করে ফেলো। ওকে, আচ্ছা এখন কি কথা ঠিক মতো শোনা যাইতেছে রায়হান? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো আমরা চার্জিং প্রসেসের জন্য কি কাজ বলছিলাম। EMF was being supplied, or the power supply was the only thing that was supplying EMF. So তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, সার্কিটের যে দুটো কম্পোনেন্ট, যে ক্যাপাসিটর আর রেজিস্টর, তারা কি করবে, এই ভোল্টেজটা ইউজ আপ করবে, তাই না? তো তাহলে এই ভোল্টমিটার যে দুইটা কার কার অ্যাক্রসে লাগানো, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টমিটার লাগানো আর রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টমিটার লাগানো। সো তাহলে এই দুটা থেকে আমরা কি পাবো, এই দুটা থেকে আমরা ক্যাপাসিটর আর রেজিস্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ বা কত পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ওই রিডিংটা পাবো। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের ব্যাপারটা কি, প্রথমে একদম শুরুতে কারেন্টটা তো ম্যাক্সিমাম, তাই না? একদম শুরুতে ক্যাপাসিটর প্লেটে কোনো কি নাই, একদম শুরুতে ক্যাপাসিটর প্লেটে কোনো ইলেকট্রনিক স্টোর করা নাই বা অ্যাকুমুলেট করে নাই। সো তাহলে কি হবে, একদম শুরুতে যদি কোনো ইলেকট্রন অ্যাকুমুলেট করে না থাকে, তো তার মানে পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফটা একাই কে পাবে? ইনিশিয়ালি যদি ভিসি আমাদের 0 হয়, ইনিশিয়ালি যদি কোনো চার্জ স্টোর না থাকে, সো তাহলে কোনো চার্জ ক্যাপাসিটর প্লেটে স্টোরড না থাকলে পরে দা ভোল্টেজ উইল বি 0। তো তাহলে শুরুতে একদম পাওয়ার সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটা কে পাইতেছে, একদম শুরুতে পাওয়ার সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটা পাইতেছে রেজিস্টরটা, তাই না? একদম শুরুতে পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা কে পাবে, রেজিস্টরটা পাবে। দেন যত ইলেকট্রন এসে এরকম জমা হইতে থাকবে, ওকে, যত ইলেকট্রন এসে এরকম জমা হইতে থাকবে, তত কি হবে, তত আস্তে আস্তে আমাদের সার্কিটের ওভারঅল পিডি কমে যাবে। তো সার্কিটের যত ওভারঅল পিডি কমে যাইতেছে, তত কি হবে, সার্কিটের ওভারঅল পিডি যত কমে যাবে, তত কারেন্ট কমে যাইতেছে। সো কারেন্ট কমে যাইতে 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 একদম শেষে যখন নাকি ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ যখন নাকি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজের সমান হয়ে গেল, তখন কি হবে রায়হান, ক্যাপাসিটরের ভোল্টেজ যখন নাকি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট হবে কত, 0 হবে না? ফারহান কি শুনতে পাইতেছো? জি ভাইয়া শুনতেছি তো। আচ্ছা, সো রায়হান মোস্ট প্রবাবলি এখন ও শুনতে পাচ্ছে না, তাহলে ওরটাই মোস্ট প্রবাবলি এখন কোনো প্রবলেম দিচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, কি জিনিস, ভাইয়া হ্যাঁ বলো। তুষার ভাই, তোমার মাঝখান দিয়ে কথা কথা একবারে শুনে যায় না, এখন আবার ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, তো মাঝখান তাহলে দিয়ে কিছুই শুনিনি আমি, এখন আবার যেই ক্লিয়ার শুনতেছি। যেই কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে দেখো, ফার্স্টে তোমার পাওয়ার সাপ্লাই যে ইএমএফটা সাপ্লাই করবে, হ্যাঁ, এইখানের মধ্যে আমাদের সার্কিটের মধ্যে কম্পোনেন্ট আছে দুইটা, কে কে আছে এখানের মধ্যে, সার্কিটের কম্পোনেন্ট হলো ক্যাপাসিটর আর রেজিস্টর, তাই না? এখানের মধ্যে আমাদের সার্কিটের কম্পোনেন্ট হলো ক্যাপাসিটর আর রেজিস্টর। তো এখন শুরুতে যখন নাকি ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ, মানে কি ক্যাপাসিটর প্লেটে কোনো চার্জ নাই। তো ক্যাপাসিটর প্লেটে যদি কোনো ইলেকট্রন অ্যাকুমুলেট করা না থাকে বা কোনো চার্জ যদি না থাকে, সো তাহলে ক্যাপাসিটর প্লেটের চার্জ যদি 0 হয়, ক্যাপাসিটর প্লেটের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সও কত হবে, 0 হবে। তো তার মানে একদম শুরুতে পুরা ভোল্টেজটা কে পাবে, একদম শুরুতে পুরা ভোল্টেজটা পাবে রেজিস্টরটা, তাই না? তো তাহলে এই কথাটা এখানের মধ্যে ফার্স্টে আমরা বললাম যে একদম শুরুতে the total voltage that is being supplied by the power supply is received by the resistor.
আচ্ছা, সো এখন যেটা বলতেছি যে একদম শুরুতে voltage across the capacitor is 0 because capacitor প্লেটে কোনো চার্জ স্টোর করা নাই। তো তার মানে একদম শুরুতে পুরো ভোল্টেজটা কে পাইতেছে? রেজিস্টর একাই পাইতেছে। এখন যত নাকি কি করবে, যত ক্যাপাসিটর প্লেটে চার্জ স্টোর হবে তত কি হবে, ক্যাপাসিটর প্লেটে যত চার্জ স্টোর হবে তত ওভারঅল পিডি অফ দা সার্কিট কমে যাবে। কেন এটা হয়? ক্যাপাসিটর প্লেটে চার্জ জমা হইলে কেন আমাদের ওভারঅল পিডি অফ দা সার্কিট কমে যাবে? ফারহান, কি ভাইয়া? ক্যাপাসিটর প্লেটে যত চার্জ অ্যাকুমুলেট করে তত আমাদের ওভারঅল পিডি অফ দা সার্কিট কেন কমে যাবে? ভাইয়া কেটে কেটে আসছে, আমি বুঝি নাই। আমি এখানের মধ্যে বলতেছি ক্যাপাসিটর তো প্রথমে ফুললি জি ভাইয়া। ডিসচার্জ, তাই না? ক্যাপাসিটর হলো প্রথমে একদম ফুললি ডিসচার্জ। তো এখন হ্যাঁ, ক্যাপাসিটর প্লেটে যত ভোল্টেজ বাড়তেছে তত সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কমে যাচ্ছে। এমন কেন হচ্ছে? কমতেছে। হ্যাঁ, এমন কেন হয়? চার্জ স্টোর হয় না ভাইয়া ক্যাপাসিটরের, ওইটাতেই না? হ্যাঁ, ক্যাপাসিটরের চার্জ স্টোর হইলেই তো ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়বে। তো ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়লে সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কেন কমে যায়, এটা জিজ্ঞাসা করছি। ও, জানি না ভাই। এইটা তো আমরা এক্সপ্লেনেশনের জন্য লিখে দিছিলাম, তোমরা জাস্ট ভিডিওটা দেখলে পরে হবে না, তোমাদের খাতার মধ্যে এগুলো নোট না করলে পরে আর পড়া হবে না বাসায়। পাওয়ার সাপ্লাইটা তার ভোল্টেজটাকে করছি তো এইদিকে ভাইয়া, অ্যাপ্লাই দাঁড়ান করতে চায়, দেখি তো। ঠিক আছে? পাওয়ার সাপ্লাইটা তার ভোল্টেজটাকে কোন দিকে অ্যাপ্লাই করতে চায়? ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাই না? আর ক্যাপাসিটরটা তার ভোল্টেজটাকে জি কোন দিকে ভাইয়া, অ্যাপ্লাই করতে চায়? ক্যাপাসিটরটা তার ভোল্টেজটাকে অ্যাপ্লাই করতে চায় ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন। সো এখন পাওয়ার ক্লকওয়াইজ সাপ্লাই আর ডিরেকশন। ক্যাপাসিটরের জন্য যখন নাকি ভোল্টেজের ডিফারেন্সটা বা পটেনশিয়াল ডিফারেন্সের ডিরেকশনটা অপোজিট হইতেছে, তো তখন কি একজন আরেকজনকে কমায় দিবে না? তো এর জন্য পাওয়ার সাপ্লাইয়ের জি ভাইয়া, যেটা আমাদের বেশি ইএমএফ ওইটা। সাপ্লাই করতো, ইএমএফ যে সাপ্লাই করতে এটা তো ফিক্সড। সো এখন ক্যাপাসিটরের অ্যাক্রসে যত ভোল্টেজ বাড়বে তত ওভারঅল সার্কিটের পটেনশিয়াল ডিফারেন্স কি হবে? কমে যাবে। এই যে এক্সপ্লেনেশন গুলো এখানের মধ্যে লেখা ছিল যে কি, as VC increases the overall PD of the circuit decreases, কেন? Because VC is applying voltage in the clockwise direction and EMF is applying voltage in the anti-clockwise direction, তাই না? জি ভাইয়া। তো তাহলে এই রিজনের জন্য কি হবে, আমাদের সার্কিটের ওভারঅল পিডি কমে যাবে। তো ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কমে গেলে কি হবে? কারেন্ট কমে যাবে। তো এই জিনিসটা আমরা এখানের মধ্যে এক্সপ্লেন করছিলাম। সো তোমাদের তাহলে একটা কাজ করতে হবে ফার্স্টে। কি কাজ? তোমাদের ফার্স্টে প্রিভিয়াস লেকচার গুলো, যে ক্যাপাসিটরের যে লেকচার 1 2 3 4 5, হ্যাঁ, ক্যাপাসিটরের 1 2 3 4 5 লেকচার গুলি সবগুলা আরেকবার রিওয়াচ করে একদম খাতার মধ্যে সবগুলো তুলে নিতে হবে। ওকে, এটা করার পর দেন তোমাদের সবগুলা জিনিস একবারে ভিডিওগুলো দেখে ফেললে তখন তোমাদের একটা জেনারেল আইডিয়া হবে যে আসলে আমাদের ক্যাপাসিটর চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক গুলা পড়ার ছিল। বুঝতে পারছো? ভাইয়া, তুষার ভাইয়া, হ্যাঁ বলো। আসি ক্লাস নিয়ে বাচ্চাগুলো কিছু বুঝতেছি না, বারবার নেটে প্রবলেম হইতেছে, মানে প্রত্যেকটা কথা কাইটা কেটে আসতেছে আজকে। ও মানে তো দেখি হয় এখানের না। জন্য এর জন্য তোমাদেরকে একটা কাজ দিছি যে ফার্স্ট অফ অল এটা আমি মেসেঞ্জারে লিখে দিতেছি, মেসেঞ্জার গ্রুপে দেখো। তাহলে আমাদের বেসিক্যালি ক্যাপাসিটরের মেইন পড়াগুলো শেষ।
এখন আমাদের ফার্স্টে তোমরা যে কাজটা করবা, প্রিভিয়াস ভিডিও সবগুলি দেখে সানডের মধ্যে প্রিভিয়াস ভিডিও সবগুলি দেখে রিভিশন দিয়ে রাখবা, দেন আমরা সানডেতে ক্যাপাসিটরের ফুল একটা ওভারভিউ দিব। বুঝতে পারছো রায়হান? জি ভাই। আর ভাই ওয়ার্কশিট দিবা না কোনো? হ্যাঁ ওয়ার্কশিট দিব আমি, ইলেকট্রিক ফিল্ড আর ক্যাপাসিটরের নিয়ে ওয়ার্কশিট দিব, দেন ম্যাগনেটিজম যখন পড়ানো হবে ম্যাগনেটিজম শেষে ওইটার একটা ওয়ার্কশিট দিব। ওয়ার্কশিট কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার বেসিক্যালি, ঠিক আছে? কি করব আরেকবার বলে দাও তো। আর ভাই ইউনিট 4 আর ইউনিট 4 এর প্রত্যেকটা কতখানি প্রিভিয়াস বাকি আছে ভিডিও আমাদের? মুহাইমিন, ক্যাপাসিটরের যতগুলা ভিডিও আছে লেকচার ভিডিও সবগুলা লেকচার ওকে, আবার দেখবা। হ্যাঁ রায়হান কি বলতেছিলা? সবগুলো লেকচার কি গো থ্রু করব? গো থ্রু করবা কি ভিডিও দেখে দেন আবার খাতায় তুলবা। তোমরা খাতায় তুলতেছো কয়জন? রায়হান তো জি তুলে ভাই ঠিক আছে, সম্ভবত। সমস্যা নেই। ভাইয়া আমার আর ইউনিট 4 এর কতদিন লাগবে? আর কয়টা চ্যাপ্টার আছে আমাদের? মানে কয়দিন আনুমানিক লাগতে পারে শেষ করতে? এটা আমাদের এই যে এই সেপ্টেম্বর মান্থের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডও শেষ হয়ে যাবে, দেন আমরা কি বলে পার্টিকেল ফিজিক্স এরও অর্ধেকের বেশি করে ফেলবো। সো অক্টোবরের মাঝামাঝি সময় আমাদের ইউনিট 4 শেষ হয়ে যাবে। বুঝছো? জি ভাই বুঝছি। ওকে তো তাহলে আজকে আমরা এখানের মধ্যে শেষ করি। ইন্টারনেট এত এই ক্লাসের সময় এরকম প্যারা দিতেছে কেন এটাই বুঝলাম না। আজকে বাকি এএস ব্যাচের ক্লাস, দেন অক্টোবরে যারা এএস দিবে ওদের ব্যাচের ক্লাস নিছি। প্রত্যেকটা ব্যাচের সময় এখানের মধ্যে কোনো সমস্যা হয় নাই। আজকে এই ব্যাচের ক্লাসের সময় আরেকবার একই টাইমের সমস্যা, যে 8টা বাজলেই এরপরে হঠাৎ করে এরকম ডাউন হয়ে যায়। ভাই তুমি কি ওয়াইফাই ইউজ করো নাকি মানে ডেটা ইউজ করো? ওই তো ওয়াইফাই ইউজ করে, তো ওয়াইফাই তো কমে গেছিল, এখন ফোন ডেটা ইউজ করছি। ফোন ডেটা এখানের মধ্যে এই যে দেখো না ফ্লাকচুয়েট করতেছে। ভাই আমারও এখানে সেম, এই যে এই 7টা থেকে 8টা কোনো নেট থাকে, ওয়াইফাই মানে এত স্লো হয়ে যায়, পরে ডেটা দিয়ে চালাতে হয় আমার। আমি প্রত্যেকটা ক্লাসে ব্যবহার করি এখন ডেটা দিয়ে। এখন আবার ইন্টারনেট স্পিড দেখাইতেছে মোর অর লেস কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে। কি বললা? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, কি বলছো তারিফ? তারিফ কিছু? হ্যাঁ হ্যাঁ ওইটা আমি গ্রুপে লিখে দিতেছি। এইচডব্লিউ আমি মেসেঞ্জার গ্রুপে ডিটেইল লিখে দিতেছি, ওখান থেকে দেখে নিবা, সমস্যা নাই। ওকে ওকে ভাই, ওকে ওকে।